আসসালামু আলাইকুম। যখনই মাইলস্টোনের ঘটনা মনে পড়ে, অর্থাৎ শিশুদের এই স্কুলটার উপর একটা জঙ্গি বিমান, চাইনিজ পুরনো আমলে একটা জঙ্গি বিমান যখন আছড়িয়ে পড়ে, সেই ঘটনা যখন মনে পড়ে এবং বাচ্চাদের পোড়া দেহগুলি যখন দেখি এবং চামড়া ঝলসে গেছে, পুড়ে গেছে, বাচ্চারা হেঁটে যাচ্ছে, পরক্ষণেই বাচ্চা আবার মারা গেছে। আবার যখন দেখি অভিভাবকদের আর্তনাদ, সন্তানদের পেয়ে এবং না পেয়ে উভয় অবস্থায়, তখন আর স্থির থাকতে পারি না, মনটা খুবই খারাপ হয়ে যায়। পাইলট শেষ মুহূর্তেও চেষ্টা করেছিল অন্তত বিমানটা যেন লোকালয়ে না হয়ে কোনো একটা খোলা জায়গায় ভূপাতিত হয়, কিন্তু করার কিছু নেই, ভাগ্যের নির্মম পরিহাস। পাইলটের হাতে কিছু ছিল না তখন। পাইলটকে দোষ দেওয়া যায় না, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি এই কারণ বিমানকে ভাসিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিকে ভাসিয়ে রাখতে পারে না পাইলট বাতাসে, এবং লোকালয়ে গিয়ে পড়ে এবং ঘটনাক্রমে স্কুলটি মাইলস্টোন শিশুদের স্কুলটির উপর গিয়ে এই বিমানটি আছড়ে পড়ে এবং অনেক ক্ষয়ক্ষতি, অনেক বাচ্চা মারা যায়। আমরা দেখেছি একজন স্কুল টিচারকেও দেখেছি, উনি পুরো মুখ ঝলসে গেছে, কিন্তু উনি কাতরানো থাকা অবস্থায় উনি বাচ্চাদের খোঁজ খবর নিচ্ছে শোয়া অবস্থায়। পাইলটকে আমরা কি দোষ দিতে পারি? পাইলটকে আমরা কিন্তু দোষ দিতে পারি না। বাচ্চাদেরকে দেখে আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছে। একটা বাচ্চাকে খুব ভাইরাল হয়ে গেছে, সেই বাচ্চাটার কথা বলি আমি। সেটা ঝলসে গেছে, বাচ্চাটা পুরো চামড়াগুলো বের হয়ে গেছে এবং হেঁটে হেঁটে কিছু দূর গেছে, পরে শুনলাম ওই বাচ্চাটা মারা গেছে। কেউ কেউ বলছে মাইলস্টোনের দুর্ঘটনায় এই ঘটনায় দিল্লির সেনা অফিসার জড়িত, ভারতের দিল্লির সেনা অফিসার জড়িত এই মাইলস্টোনের ঘটনায়। তো এটা শুধু আমরা বললেও হবে না, আমরা একটা তদন্তের দাবি করছি সরকারের কাছে। নিরপেক্ষ একটা তদন্ত কি আদৌ হবে, সেটা একটা প্রশ্ন এসে গেছে। তদন্ত কি আদৌ হবে নাকি? আমরা নিরপেক্ষ একটা তদন্ত দাবি করছি। যদি তদন্ত সুষ্ঠুভাবে হয়, প্রয়োজনে বাইরে থেকে এক্সপার্ট এনে তদন্ত করা হোক। আমাদের দেশীয় এক্সপার্ট এবং বাইরে এক্সপার্ট মিলে টিম গঠন করে তদন্ত করা হোক। যদি সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে পুরো বের হয়ে আসবে। একটা কথা স্বীকার করতে হবে, ভারতীয় ষড়যন্ত্র কিন্তু বন্ধ নয়। ভারতীয় ষড়যন্ত্র আমাদের বাংলাদেশকে নিয়ে অবিরত ধারায় চলছে। ভারতীয় ষড়যন্ত্র, তো এই ভারতীয় ষড়যন্ত্র চলতেই থাকবে। আমরা ভারতীয় ষড়যন্ত্রকে কেয়ার না করে আমরা নিজেরাই অ্যালার্ট হতে হবে, যেন এইভাবে আর কোনো ক্ষতি না হয়, এবং এই সমস্ত বিমানগুলির পুনঃ উড্ডয়নের ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। আমার মনে হচ্ছে এই সমস্ত বিমানগুলা হয় আপগ্রেড করতে হবে ইঞ্জিন, আর নাহলে উড্ডয়ন বন্ধ রাখতে হবে। সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। ডক্টর ইউনূস সাহেব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান, উনি প্রতিরক্ষা মন্ত্রী, ওনাকেও চিন্তা ভাবনা করতে হবে। এদিকে আমাদের সাথে শেখ হাসিনা উত্তর পতনের পরে চীন, পাকিস্তান এবং তুরস্কের সাথে সম্পর্ক অনেক বেশি বেড়ে গেছে, সামরিক, আর্থিক, ব্যবসায়িক। আমাদেরকে চীন এবং পাকিস্তান এবং তুরস্কের সাথে সামরিক, আর্থিক, ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করে ফেলতে হবে। একটা সামরিক চুক্তি, প্রতিরক্ষা চুক্তি করতে হবে এই তিনটি দেশের সাথে। আমরা আক্রান্ত হলে যেন এই তিনটি দেশ ঝাঁপিয়ে পড়ে। এটা আমরা কোনো দেশকে মিন করছি না, কিন্তু আমাদের নিজেদের প্রতিরক্ষার জন্য আমি কথাগুলো বলছি। ভারত আমাদের কি চায় না চায় সেটা আমাদের নেগলেক্ট করতে হবে, এবং আমাদেরকে নিজেরা কেয়ারফুলি থাকতে হবে। চীন, পাকিস্তান এবং তুরস্কের সাথে উত্তরোত্তর বন্ধুত্ব বাড়াতে হবে, এবং এই তিনটি দেশের সাথে আমি পূর্বে উল্লেখ করেছি সামরিক প্রতিরক্ষা চুক্তি করতে হবে এই তিনটি দেশের সাথে, আমাদের নিরাপত্তার সাথে, আমরা যেন নিরাপদ থাকতে পারি। ভারত আমাদের
কোনো সময় ভালো চায়নি। আমি পূর্বে বলেছি ভারত এখনো ভালো চাচ্ছে না, ভবিষ্যতে ভালো চাইবে না। ভারত আমাদেরকে ক্রমাগত, ভারতের একটা টেন্ডেন্সি আছে আমাদেরকে গ্রাস করে ফেলে তাদের অঙ্গরাজ্য বানানোর। আশা করবো আমরা এই বাংলাদেশটিকে কোনো দিনে ভারত পারবে না গ্রাস করতে, সেই আশা বিশ্বাসটুকু আমাদের কাছে আছে। কিন্তু আমাদের ভিতরে কিছু বেঈমান চরিত্রের মানুষ আছে যারা ভারতের রয়ের এজেন্ট। এগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, অরাজনৈতিক দলের মধ্যেও আছে। এমন কোনো জায়গা নেই, ইনস্টিটিউট নাই যেখানে ঢুকে যায় নাই। তো এগুলি আমাদের যে সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে বারবার বলা হচ্ছে, সেই সমস্ত উপদেষ্টাদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে না? কেন? আমি উপদেষ্টাগুলোর নাম দিচ্ছি না, এগুলোর নাম অনেকভাবে আসছে, অনেকবার আসছে, সেই জন্য আমি নাম দিচ্ছি না এই সমস্ত উপদেষ্টাগুলোর। ভারত চাইবে না আমাদের একটা শিলিগুড়ি করিডোরের কাছে আমাদের যে বিমানবন্দর আছে, আমাদের শিলিগুড়ি করিডোর ছেড়ে ভারতের সেভেন সিস্টারের সাথে ভারতের বাকি অঙ্গরাজ্যগুলোর একটা যোগাযোগের প্রথম রাস্তা, দুইটি রাস্তা আছে ওইখানে। একটা হচ্ছে সড়কপথ, আর একটা হচ্ছে রেলপথ। এই বাংলাদেশের সীমান্ত থেকে নেপালের সীমান্ত পর্যন্ত কোনো কোনো জায়গায় 18 কিলোমিটার, কোনো কোনো 20 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 21 কিলোমিটার বলে ধরা হয়। ধরেন আমরা 21 কিলোমিটারে দেখলাম, এটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সড়ক যোগাযোগ ব্যবস্থা। ভারতে পুরো রসদ এবং সেভেন সিস্টার, পূর্ব দিকে সে সেভেন সিস্টার আছে, সেভেন সিস্টারের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষাকারী একমাত্র সড়ক। এটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা এই জন্য ভারত ভয়ের দিকে থাকে। আর ভারত এত বড় একটা দেশ, ভারতে পারমাণবিক বোমা আছে। আমরা প্লেন বিমান কিনলে ভারতের ভয়, ভারত বাধা দেয়। আমরা অস্ত্র কিনলে ভারত বাধা দেয়। আমরা মিসাইল কিনলে ভারত বাধা দেয়। ভারতকে আমাদের বন্ধু ভাবলে হবে না। আমি আগেও বলছি, ভারত আমাদের বন্ধু হতে পারে না। ভারত 2জন ডাক্তার পাঠিয়েছে, সম্ভবত 1জন নার্স পাঠিয়েছে। এইগুলি পাঠিয়ে ভারত বাংলাদেশের মানুষ জয় করতে পারবে না। বিগত 15-16 বছর ভারত আমাদের সাথে যে শেখ হাসিনাকে দিয়ে যে কর্মগুলো করিয়েছে, বাংলাদেশের মানুষ এগুলো হারে হারে টের পাচ্ছে, এগুলো হারে হারে টের পাচ্ছে। এবং বাংলাদেশকে নিজের প্রতিরক্ষার জন্য নিজেকে চিন্তা করতে হবে, নিজে পায়ে নিজেকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, নিজে পায়ে নিজের শক্ত হয়ে দাঁড়াতে হবে। প্রতিরক্ষা বিষয়ে বাংলাদেশকে চিন্তা করতে হবে, নিজের প্রতিরক্ষার ব্যাপারে। আর দ্রুত করতে হবে যে কোনো জিনিস। আমরা ইউনিট সরকারের কাছে আমরা আশাহত হচ্ছি, অনেক কিছু লেট করে ফেলেছে, অনেক কিছু লেট করে ফেলেছে। এই 1400 ছাত্রর হত্যাকাণ্ডের বিনিময়ে আজকের 2024 সালের 5ই আগস্ট প্রাপ্ত এই স্বাধীনতা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই ফ্যাসিস্টকে বিএনপির দীর্ঘদিন আন্দোলনে সরাতে পারে না, যা ছাত্ররা 1.5-2 মাসের মধ্যে করিয়ে দেখেছে। এবং ছাত্রদের সাথে জনতা ঐক্যবদ্ধভাবে চলে এসেছিল। শিশুও মারা গেছে এই আন্দোলনের মধ্যে, 120-30টার মতো শিশু মারা গেছে। এই শেখ হাসিনাকে বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে 150-র উপরে, এবং মোট মামলা 200-র উপরে। এবং কোর্ট ভারত শেখ হাসিনার প্রতি কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই জিনিসগুলো ভারতকে 2বার দেওয়া হয়েছে, ভারত এগুলোর কোনো প্রতি উত্তর দিচ্ছে না। তো আমরা কিভাবে ভারতকে বন্ধু হিসেবে মনে করব? আমরা অনুপ চেটিয়া এবং পরেশ রাওকে ফেরত দিয়েছি বন্দি প্রত্যাপন চুক্তিতে। সেই চুক্তিতে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে পারে। ভারত এখন রাগ ঢাকার করতে পারবে না, কারণ শেখ হাসিনা একজন শিক্ষিত খুনি, জাতিসংঘে বলছে মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেছে। শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ডগুলো চলেছে। আর বিবিসি যে ডকুমেন্টে প্রকাশ করেছে, সেটাতে শেখ হাসিনার অরিজিনাল ভয়েস আছে, সাউন্ডটা আছে, অরিজিনাল গলার আওয়াজ আছে। বিবিসি চ্যালেঞ্জ করেছে এই গলার আওয়াজ কোনো ডুপ্লিকেট হয়নি, এটা অরিজিনাল শেখ হাসিনা। আরও অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ শেখ হাসিনার বিরুদ্ধে আছে। ভারত আটকে রেখেছে। আমরা বাংলাদেশ ছোট দেশ, আজকে যদি আমেরিকাও তো ভারত পায়খানা করে দিচ্ছে, পাকিস্তান হলেও ভারত 3বার চিন্তা করতো, চীন হলেও তো ভারত ওইদিকে তাকাতেও চাইতো না ভয়ে। ভারত হচ্ছে শক্তের ভক্ত, নরমের জন্য। ছোট বাংলাদেশকে পেয়েছে, এটার উপর যত ডান্ডাবেরি ঘুরানোর, ডান্ডাবেরি লাগানোর তাহলে তাকে পাকিস্তানের সাথে পারে না, চীনের সাথে ফিরেও দেখে না ভয়ে। এই জন্য আমি বলছি ভারত হচ্ছে শক্ত ভক্ত, নরমের একটা জং। আপনারা কি জানেন
লালমনিরহাট বিমানবন্দর কেন ভারতের রাতের ঘুম হারাম করে দিয়েছে? মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরত্বের এই বিমানবন্দরটি ভারতের সবচেয়ে স্পর্শকাতর চিকেন স্নেক করিডোরে একদম গলায় কাটা। আর এখন চীন ও পাকিস্তানের হাত ধরে এটি হয়ে উঠতে যাচ্ছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি বিমানবন্দর পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্য পাল্টে দিচ্ছে। ভারতের শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন স্নেক বলা হয়, মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ পথ। এই করিডোর ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব 7 রাজ্যের একমাত্র সংযোগ। এখানেই ভারতের সবচেয়ে বড় দুর্বলতা। আর লালমনিরহাট বিমানবন্দর এই চিকেন স্নেক থেকে মাত্র 20 কিলোমিটার দূরে, মানে ভারতের এই লাইফলাইনের একদম গলায় বসানো একটি ক্যামেরা। এখান থেকে ভারতের সামরিক চলাচল, গুরুত্বপূর্ণ অবকাঠামো সবকিছু পর্যবেক্ষণ করা যাবে। কি ভয়ানক কৌশলগত অবস্থান! এখন আসে আসল খেলা। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার চীনকে আমন্ত্রণ জানিয়েছে লালমনিরহাট বিমানবন্দর পুনর্জীবিত করতে। প্রকল্পটি 2025 সালের অক্টোবর থেকে শুরু হতে পারে। আর এতে মূল বিনিয়োগকারী চীন, সাব কন্ট্রাক্টর পাকিস্তানি কোম্পানি। ভাবুন তো, ভারতের সবচেয়ে স্পর্শকাতর এলাকার পাশে চীন ও পাকিস্তানের যৌথ প্রকল্প। এটা ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। গোয়েন্দা তথ্য সংগ্রহ, দ্বৈত ব্যবহারের অবকাঠামো আর ভারত সীমান্তের কাছে চীনা সামরিক প্রভাব বিস্তার, এ সব কিছুর আশঙ্কা। বাংলাদেশ এখন তার ভৌগোলিক সুবিধাকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অন্তর্বর্তী সরকারের একটি বিবৃতি শুনুন। উত্তর পূর্ব ভারত সহ এই অঞ্চলে একমাত্র সমুদ্রের রক্ষক বাংলাদেশ। এই কথার মানে কি? মানে হলো, বাংলাদেশ বুঝে গেছে ভারতের দুর্বলতা কোথায়। ভারতের উত্তর পূর্বের জন্য বাংলাদেশই একমাত্র গেটওয়ে। আর এই সুবিধাকে এখন বাংলাদেশ পূর্ণ মাত্রায় কাজে লাগাচ্ছে। হাসিনার আমলে যে বাংলাদেশ ভারতের পায়ের তলায় মাথা নত করে রাখত, সেই বাংলাদেশ এখন ভারতের মাথায় বসে কথা বলছে। এই লালমনিরহাট প্রকল্প শুধু একটি বিমানবন্দর নয়, এটি বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ এখন স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা আর ভারত কেন্দ্রিক নীতিতে আবদ্ধ থাকবে না। চীন ও পাকিস্তানের সাথে এমন একটি স্পর্শকাতর প্রকল্পে অংশীদারিত্ব মানে ভারতকে দেখিয়ে দেওয়া যে বাংলাদেশ এখন বহুমুখী কূটনীতিতে বিশ্বাসী। আর ভারতের আপত্তি সত্ত্বেও এই প্রকল্প এগিয়ে নেওয়া মানে কূটনৈতিক ও কৌশলগত চাপ প্রয়োগ। বাংলাদেশ এখন প্রমাণ করেছে যে তারা স্বাধীন সিদ্ধান্ত নিতে সক্ষম। ভারত এই মুহূর্তে লালমনিরহাটের প্রতিটি নড়াচড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিজের এলাকায় অবকাঠামো ও সামরিক প্রস্তুতি জোরদার করার পদক্ষেপ নিয়েছে। কাছাকাছি বিমান ক্ষেত্র ও সামরিক সম্পদ সক্রিয় করা হয়েছে। দ্বিপাক্ষীয় সম্পর্ক আরো ঠান্ডা হয়ে গেছে। সীমান্ত নিরাপত্তা, অবকাঠামো ও বাণিজ্যের দুই দেশেই একে অপরের পদক্ষেপের প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছে। বাংলাদেশের প্রতিটি পদক্ষেপ ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়াচ্ছে। ফলে সম্পর্ক আরো লেনদেন ভিত্তিক ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ভারত এখন বুঝতে পেরেছে যে বাংলাদেশ আর সেই পুরনো বাংলাদেশ নেই। লালমনিরহাট বিমানবন্দর প্রকল্প আসলে বাংলাদেশের নতুন কৌশলগত দৃঢ়তার প্রতীক। ভৌগোলিক ও চীনা পাকিস্তানি অংশীদারিত্ব কাজে লাগিয়ে ভারতের সবচেয়ে দুর্বল পয়েন্টে চাপ সৃষ্টি করা হচ্ছে। এটি আঞ্চলিক ভারসাম্যে এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত। নয়াদিল্লির জন্য এটা উদ্বেগের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। বাংলাদেশ এখন প্রমাণ করেছে যে ছোট দেশ হলেও ভৌগোলিক সুবিধা ও কূটনৈতিক দক্ষতা দিয়ে বড় দেশের ওপরও চাপ সৃষ্টি করা যায়। এই লালমনিরহাট বিমানবন্দর হয়ে উঠেছে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির সবচেয়ে শক্তিশালী প্রতীক। ভারত যতই আপত্তি করুক, বাংলাদেশ এখন নিজের পথে হাঁটবে।
আর এই একটি বিমানবন্দরই প্রমাণ করে দিল যে রাজনীতিতে অবস্থানই সবচেয়ে বড় শক্তি। হাসিনার যুগ শেষ, এখন স্বাধীন বাংলাদেশের যুগ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।